শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার পরিচয় বলি, আমার নাম মোহাম্মদ সরওয়ার কামাল, সালে জহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের এসএসসি জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের জীবকোষ ও টিস্যু অধ্যায়ের অনলাইন একটা ক্লাস নেব। এই অধ্যায়ে আমরা যে সমস্ত বিষয়গুলি জানতে পারবো, শিখতে পারবো, এগুলি হলো উদ্ভিদ ও প্রাণীকোষের প্রধান অঙ্গাণুর কাজ ব্যাখ্যা করতে পারবো, উদ্ভিদ ও প্রাণীকোষের তুলনা করতে পারবো, স্নায়ু, পেশি, রক্ত, ত্বক এবং অস্থির কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে বিভিন্ন ধরনের কোষের ভূমিকা বর্ণনা করতে পারবো, জীবদেহের কোষের উপযোগিতা মূল্যায়ন করতে পারবো, উদ্ভিদ টিস্যু ব্যাখ্যা করতে পারবো, প্রাণী টিস্যু ব্যাখ্যা করতে পারবো। এছাড়াও একই রকম কোষ সমষ্টির ও একই কাজ সম্পন্ন করার ভিত্তিতে টিস্যুর কাজ মূল্যায়ন করতে পারবো। এবার আমরা একটা সংজ্ঞা এখানে আলোচনা করি। জীবকোষ কি? জীবকোষের গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একককে জীবকোষ বলে। শিক্ষার্থীরা, এবার একটা সংজ্ঞা কথা আমরা উল্লেখ করি। লোয়ি এবং সিকেবিস বলেন বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত জীবের ক্রিয়াকলাপের একক যা সজীব মাধ্যম ছাড়া প্রতিরূপ তৈরিতে সক্ষম তাকেই কোষ বলে। শিক্ষার্থীরা, এবার আমরা কোষের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। কোষের প্রকারভেদ জানবো। কোষের প্রকারভেদ, এই কোষের প্রকারভেদের মধ্যে আমরা নিউক্লিয়াসের উপর ভিত্তি করে আমরা কি জানবো? নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার। কয় প্রকার বললাম? দুই প্রকার। একটা হলো আদিকোষ। একটা কি কোষ? আদিকোষ। আরেকটা হলো প্রকৃত কোষ। এবার আদিকোষের আরেকটা নাম আছে, সেটা হলো প্রাককেন্দ্রিক কোষও বলে। এই আদিকোষকে আরেকটা কি বলে? প্রাককেন্দ্রিক কোষ। প্রকৃত কোষকে আমরা সুকেন্দ্রিক কোষও বলে থাকি। এবার আমরা আদিকোষ কাকে বলে বা আদিকোষ কিভাবে আমরা বুঝবো? সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এই আদিকোষে কি থাকে না? সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আর এখানে প্রকৃত কোষে নিউক্লিয়াস সুগঠিত। এবার আরেকটা হলো কোষের নিউক্লিয়াস পর্দা দ্বারা বেষ্টিত থাকে না। কি থাকে না? কোষের নিউক্লিয়াস পর্দা দ্বারা
বেষ্টিত থাকে না। এখানে নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা নিউক্লিয়ার বস্তুগুলো বেষ্টিত থাকে। নিউক্লিয়ার বস্তুগুলো কি থাকে? বেষ্টিত থাকে। তাহলে এখানে আমরা প্রকৃত কোষে কি থাকে বলবো? নিউক্লিয়ার পর্দা দ্বারা নিউক্লিয় বস্তুগুলো কি? নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা নিউক্লিয় বস্তু বেষ্টিত থাকে। শিক্ষার্থীরা, এবার আদি কোষে আমরা বলবো কোষে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না। তাহলে আমরা আদি কোষে জানলাম মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিক, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না। এখানে রাইজোম, এখানে কি হবে? এখানে ক্রোমোজোম, প্রকৃত কোষে কি থাকে? ক্রোমোজোমে ডিএনএ প্রোটিন হিস্টোন থাকে। তাহলে আমরা নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার এটা জানলাম। এবার আমরা জানবো কাজের ভিত্তিতে কোষ দুই প্রকার। একটা হলো দেহকোষ, আর একটা হলো জনন কোষ। শিক্ষার্থীরা, তাহলে আমরা দেহকোষ এবং জনন কোষ এই দুইটার বৈশিষ্ট্য এবং সংজ্ঞা নিয়ে এখন আলোচনা করব। বহুকোষী জীবের দেহ গঠনে এসব কোষ অংশগ্রহণ করে। জনন কোষ হলো যৌন প্রজনন ও জনক্রমে অংশ গ্রহণ করে। এটা হয় দেহকোষ মাইটোসিস পদ্ধতিতে। এটাকে আমরা যদি বলি মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয়।
আর আমরা এখানে বলবো এটা বিভাজিত হওয়ার পরে কি হয়, দেহকোষ সে দেহের বৃদ্ধি ঘটে। তার মানে এই দেহকোষের বিভাজনের মাধ্যমে কি হয় দেহের বৃদ্ধি ঘটে। দেহকোষের বিভাজনের মাধ্যমে দেহের বৃদ্ধি ঘটে। তাহলে এবার জনন কোষ হয় মিওসিস পদ্ধতিতে। জনন মাতৃকোষের বিভাজন ঘটে। ফলে কি হয়, জনন কোষ উৎপন্ন হয়। এখানে বিভিন্ন উল্লেখ্য যে আমরা মূলত দেহকোষ এবং জনন কোষের বৈশিষ্ট্য জানলাম। এবার দেহকোষ দেহের বিভিন্ন তন্ত্র অঙ্গ প্রত্যঙ্গ গঠনে দেহকোষ অংশ নেয়। এদিকে জনন কোষ অপত্য জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃ জনন কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে। পুরুষ ও স্ত্রী জনন কোষ মিলিত হয়ে নতুন জীবের দেহ গঠনের সূচনা করে। পুরুষ ও স্ত্রী জনন কোষ মিলনের ফলে সৃষ্ট প্রথম কোষটিকে জাইগোট বলে। তাহলে আমরা জাইগোট এখানে সৃষ্টি হয়, জনন কোষে কি হয়, জাইগোট সৃষ্টি হয়, এটাও জানলাম। এবার আমরা কোষের উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের অঙ্গাণুগুলি সম্পর্কে একটু আলোচনা করব। আমরা দুইটা চিত্র প্রাণী কোষের এবং উদ্ভিদ কোষের প্রধান অঙ্গাণু সমূহ তোমাদেরকে চিত্রের মাধ্যমে দেখাচ্ছি পাঠ্য বইয়ে। এবার দেখো চিত্র, এখানে আমরা চিত্র দেখাচ্ছি। একটা হলো উদ্ভিদ কোষের প্রধান, এখানে উদ্ভিদ কোষের প্রধান অঙ্গাণু সমূহ, আর এখানে প্রাণী কোষের প্রধান অঙ্গাণু সমূহ। এই উদ্ভিদ কোষের প্রধান অঙ্গাণু সমূহের মধ্যে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো কোষ প্রাচীর। এখানে আমরা এখন কোষ প্রাচীর নিয়ে আলোচনা করব। এই চিত্রের মধ্যে আমরা লক্ষ্য করলে দেখতে পাই উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অংশ হলো কোষ প্রাচীর। এটা কি উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা কিন্তু এই কোষ প্রাচীরটা প্রাণী কোষে থাকে না। এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি, এখানে প্রাণী কোষে কি থাকে না, কোষ প্রাচীর থাকে না। এই কোষ প্রাচীরটা মৃত বা জড়বস্তু দ্বারা গঠিত। এটা এই কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, মৃত বা জড়বস্তু দ্বারা গঠিত। এখানে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগলিন, কাইটিন, পেকটিন, সুবেরিন এগুলা থাকে। কোষ প্রাচীরে কি থাকে, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগলিন, কাইটিন, পেকটিন, সুবেরিন এগুলা থাকে। শিক্ষার্থীরা, এবার আমরা কোষ ঝিল্লি, এই চিত্রের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো কোষ ঝিল্লি। এখানে আমরা এদিকে ডান দিকে চিহ্নিত করা আছে কোনটা কোন অংশ। এখানে আমরা কোষ প্রাচীর আলোচনা করার পরে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো যে কি, কোষ ঝিল্লি। এখন কোষ ঝিল্লিটা কি, প্রোটোপ্লাজমের বাইরে দ্বিস্তর বিশিষ্ট। এখানে প্রোটোপ্লাজম আছে, কোথায়, এখানে প্রোটোপ্লাজম আছে। প্রোটোপ্লাজমের বাইরে দ্বিস্তর বিশিষ্ট পর্দা, দ্বিস্তর বিশিষ্ট স্থিতিস্থাপক একটি পর্দা এই কোষ ঝিল্লিটা। কোষ ঝিল্লির বাসকে মাইক্রোভিল্লি বলে। কোষ ঝিল্লির বাসকে, এই কোষ ঝিল্লির যেটা কোষ ঝিল্লি থাকবে, কোষ ঝিল্লির বাসকে কি বলে, মাইক্রোভিল্লি বলে। এটা একটি বৈষম্যবদ্ধ পর্দা। এটার কাজ, এই কিসের কাজ, কোষ ঝিল্লির কাজ, কোষগুলোকে আলাদা রাখে, পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা কোষ ঝিল্লি সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে। শিক্ষার্থীরা, এবার আমরা মাইটোকন্ড্রিয়া চিত্রটা আমরা সরাই পেলে আমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে জানব। এবার মাইটোকন্ড্রিয়া, আমরা এখানে একটা চিত্র দেখাচ্ছি মাইটোকন্ড্রিয়া। এখানে এই মাইটোকন্ড্রিয়া
আবিষ্কারক হলো বেন্ডা। মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক কে? বেন্ডা নামক একজন কি বিজ্ঞানী এই মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। এই মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস বলা হয়। শ্বসনের দ্বিতীয় ধাপ ক্রেবস চক্র এর বিক্রিয়াগুলো এখানে হয়। তাহলে আমরা এই মাইটোকন্ড্রিয়া সম্পর্কে জানলাম। এবার প্লাস্টিড, উদ্ভিদ কোষে আমরা এবার জানবো প্লাস্টিড। শিক্ষার্থীরা আমরা প্লাস্টিড নিয়ে আলোচনা করব এবার। প্লাস্টিড উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু। প্লাস্টিডের মধ্যে থাকে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি হয়? ক্লোরোপ্লাস্ট, এবার দেখো ক্লোরোপ্লাস্ট এবার আমরা একটা চিত্র দেখাচ্ছি ক্লোরোপ্লাস্টের চিত্র। এখানে আমরা একটা ক্লোরোপ্লাস্টের চিত্র দেখাচ্ছি। ক্লোরোপ্লাস্ট এটা। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি হয়? সবুজ রঙের প্লাস্টিড। ক্লোরোপ্লাস্ট সবুজ রঙের প্লাস্টিড থাকে। সবুজ রঙের কি থাকে? ক্লোরোপ্লাস্টে সবুজ রঙের প্লাস্টিড থাকে। এবার ক্রোমোপ্লাস্ট রঙিন প্লাস্টিড। এটা হলো যে রঙিন প্লাস্টিড, সবুজ নয়। জেন্থোফিল, কেরোটিন, ফাইকোলোড্রিন, মাইক্রোসায়ানিন কণিকাগুলি এখানেই থাকে। তাহলে এখানে যে সমস্ত কণিকাগুলি থাকে আমরা এগুলা জানলাম। ক্রোমোপ্লাস্টে জেন্থোফিল, কেরোটিন, এরিথ্রিন, ফাইকোসায়ানিন ইত্যাদি রঞ্জক থাকে। তাই কোনোটিকে হলুদ, কোনোটিকে নীল, আবার কোনোটিকে কি দেখায়? লাল দেখায়। প্লাস্টিড, এই প্লাস্টিডের কারণে, এদের মিশ্রণজনিত কারণে ফুল, পাতা, উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে। রঙিন ফুল, পাতা এবং গাজরের মূলে এদের দেখা যায়। এবার আমরা লিউকোপ্লাস্ট নিয়ে আলোচনা করব। লিউকোপ্লাস্ট রঞ্জক পদার্থে থাকে না। লিউকোপ্লাস্ট কোথায় থাকে না? রঞ্জক পদার্থে থাকে না। তবে সূর্যের আলো পৌঁছায় না যেখানে, সেখানে কি হয়? পাওয়া যায়। যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে লিউকোপ্লাস্ট পাওয়া যায়। লিউকোপ্লাস্টের কাজ হলো খাদ্য সঞ্চয় করা। এবার প্লাস্টিডের আমরা এগুলা আলোচনা করলাম। এবার সেন্ট্রিউল। এবার আমরা জানব সেন্ট্রিউল এবং রাইবোজোম গলজি বস্তু। নিউক্লিয়াস কোষের ফাঁপা নলাকার দণ্ডাকার অঙ্গাণু হলো সেন্ট্রিউল। শিক্ষার্থীরা আমরা এটা একটা তোমাদের চিত্র দেখাচ্ছি পাঠ্য বইয়ের। এখানে সেন্ট্রোজোম দেখা যাচ্ছে। সেন্ট্রোজোমের মধ্যে আমরা লক্ষ্য করলে সেন্ট্রিউল দেখতে পাচ্ছি এবং এখানে আমরা সেন্ট্রিউল, সেন্ট্রোস্পিয়ার এগুলোর সম্পর্কে একটু আলোচনা করব। এটি প্রাণীকোষের একটি বৈশিষ্ট্য। নিউক্লিয়াসের কাছের ফাঁপা নলাকার দণ্ডাকার একটি অঙ্গাণু। কোষ বিভাজনের সময় এস্টারে এটা গঠন করে। এবার আমরা যাব যে রাইবোজোম উদ্ভিদ প্রাণী কোষে পাওয়া যায়। আমিষ সংশ্লেষণে বা আমিষ সংশ্লেষণের স্থান নির্ধারণ করে। রাইবোজোম কি করে? আমিষ সংশ্লেষণের স্থান নির্ধারণ করে। এবার গলজি বস্তু প্রধানত প্রাণী কোষে থাকে কয়েক প্রকার ডেসিকল দ্বারা গঠিত। এটা পানি বিয়োজন, হরমোন নিঃসরণ, বিপাক কার্যের সাথে সম্পর্ক। এবার আমরা এখানে গলজি বস্তু দেখাচ্ছি বইয়ে। তাহলে আমরা এবার গলজি বস্তু সম্পর্কেও জানলাম। এরপরে আমরা আসতেছি আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর সাথে রাইবোজোম লেগে থাকে, আমিষ সংশ্লেষণ করে প্রবাহ পথ সৃষ্টি করে মাইটোকন্ড্রিয়া কোষ গহ্বর সৃষ্টিতে ভূমিকা রাখে। তাহলে এন্ডোপ্লাজমিক আমি আর লিখতেছি না, এখানে একটু ধারণা দিচ্ছি। এটা কি করে? রাইবোজোমে লেগে থাকে, আমিষ সংশ্লেষণ করে প্রবাহ পথ সৃষ্টি করে এবং মাইটোকন্ড্রিয়া কোষ গহ্বর সৃষ্টিতে ভূমিকা রাখে। কোষ গহ্বর, কোষ গহ্বর বৃহৎ উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। কোষ গহ্বর হলো বৃহৎ উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। কোষ রস ধারণ করে, প্রধানত আমিষ, অজৈব লবণ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, রঞ্জক পানি ধারণ করে। এবার লাইসোজোম। লাইসোজোম, এই লাইসোজোম কি করে? কোষের জীবাণু থেকে রক্ষা করে। উৎসেচক পর্দা দিয়ে আলাদা থাকে। এটা কি থাকে? উৎসেচক পর্দা দিয়ে আলাদা থাকে। অক্সিজেনের অভাবে পর্দা ক্ষতিগ্রস্ত হয় এবং পর্দার সাথে কোষের কি হয়? কোষের ক্ষত সৃষ্টি করে। শিক্ষার্থীরা, তাহলে আমরা মোটামুটি উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের অঙ্গাণুগুলো নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে তোমাদের বাড়ির কাজ থাকবে। আজকে আর মূল্যায়নের জন্য প্রশ্ন দিচ্ছি না, সময় স্বল্পতার কারণে। তোমাদের উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণুগুলোর কাজ এবং বৈশিষ্ট্য আলোচনা করো বা ব্যাখ্যা করো। তাহলে আগামী দিনের বাড়ির কাজ দিচ্ছি। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণুর কাজ ব্যাখ্যা করো। বাড়ির কাজ সবাই বাড়ির কাজটা লিখে নাও। আজকের মতন পাঠদান এখানেই শেষ। তোমাদের সবাইকে ধন্যবাদ।